চুরি। এমন হাজারো ইচ্ছে এবার পূরণ করতে পারবেন ভিডিও কলে। আর তাই গ্রামীণ ফোন 3G ছড়িয়ে যাচ্ছে সবার আগে সারা দেশে। ইচ্ছে হলেই চলো বহুদূর। গ্রামীণ ফোন। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মনির হায়দার। মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ফের অবরোধ, বিপাকে শ্রমিক ব্যবসায়ী উদ্যোক্তা, যাত্রী উঠলেই বাস ছাড়বে। বাংলাদেশ প্রতিদিন, শপথের পর 10 চ্যালেঞ্জ, হাসিনা খালেদাকে ফের যুক্তরাষ্ট্রের চিঠি। মানবজমিন, দ্রুত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, অবশেষে শপথ নিলেন এরশাদ। আমাদের সময়, নতুন সরকারের সামনে খরস্রোতা 13 নদী, 48 সদস্যের মন্ত্রিসভা শপথ আজ। জায়গা দিন, নতুন সরকারের যাত্রা শুরু আজ, আন্দোলনের পথেই হাঁটবে বিএনপি। মানব কণ্ঠ, অর্ধশতাধিক গাড়ি প্রস্তুত, ঢাকাকে বহুমাত্রিক সহযোগিতা দিচ্ছে নয়াদিল্লি। নয়া দিগন্ত, অবাধ নির্বাচনের জন্য আলোচনার তাগিদ, বিদেশি সাহায্য সংকটে পড়তে যাচ্ছে সরকার। ইনকিলাব, একতরফা নির্বাচনে ভারতের স্বার্থ হাসিল, 50 সদস্যের মন্ত্রিসভার শপথ আজ। ভোরের কাগজ, অক্ষমতের সরকারের শপথ আজ, পতাকাবিহীন গাড়িতে খালেদা। বণিক বার্তা, 18% ট্রান্সফরমার ওভারলোডেড, 2 নেত্রীকে মার্কিন সিনেটরের চিঠি। অর্থনীতি প্রতিদিন, হরতাল অবরোধে ক্ষতিগ্রস্ত শিল্পে সহায়তা দেবে সরকার, অর্থনীতি পুনরুদ্ধারে হার্ডলাইন প্রহরীর সময়ের দাবি। সংগ্রাম, নতুন মন্ত্রিসভার শপথ আজ, অভয়নগরে হিন্দু ধর্মাবলম্বী পরিবারের উপর হামলাকারী আওয়ামী লীগ। বর্তমান মসনদের পথে মহাজোট, হেভিওয়েট মিনিস্ট্রির মন্ত্রীরাও হবেন হেভিওয়েট। আলোকিত বাংলাদেশ, পথ খুঁজছে বিএনপি, প্রস্তুত বঙ্গভবন, আজ মন্ত্রীদের শপথ। করতোয়া, মন্ত্রিসভার শপথ আজ, সরকার বিরোধী আন্দোলনে নতুন কর্মসূচি দিচ্ছে বিএনপি। দ্য ইন্ডিপেন্ডেন্ট, স্টেইং ইন বোথ গভর্নমেন্ট এন্ড অপোজিশন এগেইনস্ট নর্মস। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ওয়ার্কার্স বিং ফায়ার্ড অনলি টু বি হায়ার্ড অন কন্ট্রাক্ট। মনির, যে খবরটা পত্রিকায় নেই, অল্প আগে আপনি জানেন যে সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান আমাদের মধ্যে নেই। অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত পণ্ডিত লোক ছিলেন। লেখালেখির জগতেও তার যথেষ্ট সুনাম ছিল। বিচারক হিসাবেও তিনি কিন্তু অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন। জি, ধন্যবাদ মতি ভাই। বিচারপতি হাবিবুর রহমান, তার সম্পর্কে মোটামুটি এদেশের মানুষ জানেন যে তিনি একজন কেবলমাত্র বিচারপতির জীবনেই সীমাবদ্ধ ছিলেন না। যতদূর জেনেছি, তিনি খুবই সাধারণ একটা পরিবার থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রের অনেক উঁচু দায়িত্ব পালন করেছেন, অনেক উপরের পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। সেটা তো একটা দিক আছেই। তাছাড়া এর বাইরে তিনি একজন বিচারপতি কিংবা একজন রাষ্ট্রের উচ্চ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির বাইরেও তিনি একজন বিশেষ ধরনের গুণী ব্যক্তিত্ব ছিলেন। তার অনেকগুলো বই, সুলিখিত বই আছে। সাহিত্যের জগতে তার বেশ তাৎপর্যপূর্ণ পদচারণা ছিল। তিনি একজন ভালো বিশ্লেষক, গবেষক। তার ভাষা জ্ঞান, আমি একজন সাংবাদিক হিসেবে এ যাবৎকাল যত বিচারপতিকে দেখেছি, তাদের লেখা বা তাদের বক্তব্য শুনেছি, আমি বিচারপতি হাবিবুর রহমান সাহেবের মতো এত সমৃদ্ধ এবং এত জ্ঞানের গভীরতা সম্পন্ন মানুষ খুব কমই দেখেছি। এরকম একজন মানুষ তিনি, বলা বাহুল্য, এটা আমরা সবাই জানি, তিনি বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। প্রথমে এই জন্য বলছি যে 1991 সালের সরকারটি ঠিক তত্ত্বাবধায়ক সরকার ছিল না, একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তো তার নেতৃত্বেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে একটি পরীক্ষিত, গ্রহণযোগ্য এবং একটি অত্যন্ত লাগসই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা হিসেবে স্বীকৃত এবং প্রমাণিত হয়েছিল।
1996 সালের সেই নির্বাচনে আমাদের সবারই মনে আছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় গিয়েছিল এবং তারা এই ব্যবস্থার প্রথম বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী ছিল এবং সে কারণে তারা এই ব্যবস্থাটা, এটা অবশ্য তাদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে এই ব্যবস্থাটা প্রবর্তিত হয়েছিল। তো বিচারপতি হাবিবুর রহমান তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যথার্থতা প্রমাণ করেছিলেন। দুর্ভাগ্য যে সেই যথার্থ ব্যবস্থাটাকে আমরা অপমৃত্যুর শিকার হতে দেখেছি। সেটা অন্য প্রসঙ্গ। আমরা বিচারপতি হাবিবুর রহমানের মতো এরকম একজন গুণী এবং অত্যন্ত প্রয়োজনীয় জাতির জন্য এরকম একজন মানুষের প্রয়াণে আমরা শোক প্রকাশ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনি জানেন যে আজ নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। এখন টেলিভিশন স্ক্রলে নাম দেখলাম অনেক, জি, প্রায় 50 জনের কথা দেখা গেল বলা হচ্ছে। আপনি জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদ শপথ নিয়েছেন বিশেষ ব্যবস্থায়। দুটো বিষয়, প্রথমে হোসেন মোহাম্মদ এরশাদের প্রসঙ্গটাই বলি যে তিনি শপথ নিলেন, দুদিন আগে অন্য সদস্যরা শপথ নিয়েছেন। তো তার এই শপথ গ্রহণ প্রক্রিয়াটাকে ঘিরেও নাটকীয়তা, যে তিনি হাসপাতাল সেনানিবাস এলাকায় তিনি যে সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন, সেখান থেকে কি ব্যবস্থায় সংসদ ভবনে স্পিকারের অফিসে এলেন, আবার কি ব্যবস্থায় ফিরে গেলেন, সেগুলো আমরা কেউই জানি না। নানা কথা আছে, কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে বেশ গোপনীয়তা বজায় রাখা হয়েছে। এরশাদ সাহেব এই ইলেকশন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি তার দলের প্রার্থীদেরকে মনোনয়ন প্রত্যাহার করতে বলেছেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে 200-250 বেশি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। তিনিও প্রত্যাহার করেছিলেন, তার ভাইও প্রত্যাহার করেছিলেন, কিন্তু মানে খুবই অদ্ভুতভাবে তার সেই প্রত্যাহারকৃত মনোনয়ন প্রত্যাহার করা হয়নি, মানে তার প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়নি। তো দৃশ্যত তার অনিচ্ছা সত্ত্বে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। আমরা জানি না যে লোকটি নিজের অনিচ্ছা সত্ত্বে এমপি নির্বাচিত হয়েছেন, তার শপথ গ্রহণও সেরকম কিছু ছিল কিনা। এদেশে তো এখন অনিচ্ছা সত্ত্বে অনেক কিছু হয়। আপনি জানেন, আপনারও খুব প্রিয় এবং আমারও অত্যন্ত প্রিয় মানুষ এবং আলোচিত একই সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তর দুটি ঐতিহাসিক কথা, তার মধ্যে একটি বলবো আর একটি বলবো না। প্রথম কথাটি বলবো না, দ্বিতীয় দফায় তিনি যেটা বলেছিলেন যে শেখ হাসিনার মন্ত্রিসভায় যোগদান করা সহজ কিন্তু বেরিয়ে যাওয়া খুব কঠিন। তো এটা তো অতীতে কখনো ছিল না। তো ঠিক একইভাবে নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো নতুন নতুন দৃশ্য আমরা দেখছি এবং হয়তো আরো দেখব, যে অনিচ্ছা সত্ত্বেও একটা লোক এমপি হয়ে গেলেন, অনিচ্ছা সত্ত্বেও তার দলের লোকেরা মন্ত্রী হয়ে যাচ্ছে, অনিচ্ছা সত্ত্বেও তিনি শপথ নিয়েছেন। এরকম আরো অনেক কিছু দেখবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। আর জেনারেল এরশাদ সাহেব আজকে শপথ গ্রহণের আগে কিংবা পরে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি, যিনি সাধারণত কথা বলেন এ ধরনের পরিস্থিতিতে। তো তার এই কথা না বলাটাও, উনি এক কাপ চাও নাকি খাননি, এরকম আমার কানেও এসেছে। তো যেহেতু তিনি এই শপথ গ্রহণ, যেটা খুবই কৌতূহল উদ্দীপক একটা শপথ গ্রহণ, তার এই শপথ গ্রহণের আগে এবং পরে তিনি যেহেতু কোনো কথা বলেননি, তিনি যদি কথা বলতেন সেক্ষেত্রে হয়তো সাংবাদিকদের 2-3টি প্রশ্ন তার কাছে থাকতো, কিন্তু যেহেতু তিনি কথা বলেননি সে কারণে সাংবাদিক সহ দেশবাসীর মনে এখন অনেক অনেক বেশি প্রশ্ন জমা হয়ে গেছে। এসব প্রশ্নের জবাব কেউ কোনোদিন দেবে কিনা বা আমরা পাবো কিনা সেটা আমরা জানি না। আপনি নতুন মন্ত্রিসভার শপথের কথা বললেন, একজন সাংবাদিক হিসেবে বা নাগরিক হিসেবে আমি যদি এই সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানাতে পারতাম আমি খুবই খুশি হতাম। কেন খুশি হতাম? প্রথমত একটা নতুন মন্ত্রিসভা আসছে, তার বাইরে আমার ব্যক্তিগত খুশি হবার কারণ হলো যে এই মন্ত্রিসভায় যাদের নাম এখনো পর্যন্ত টেলিভিশনের স্ক্রলে আমি দেখেছি, তার মধ্যে বেশ কয়েকজন ব্যক্তিগতভাবে আমার খুব ঘনিষ্ঠ, সাংবাদিকতার সূত্রে তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বিভিন্ন সময়। কিন্তু অভিনন্দন জানাবার ক্ষেত্রে যে বিষয়টা এখন সবচাইতে গুরুত্ব সহকারে আসছে সেটা হলো যে গত নির্বাচনের আগে থেকেই একটা বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, নির্বাচনের পরে আরেকটা বিষয় যোগ হয়েছে। প্রথম বিতর্কের বিষয়টা ছিল যে এই যে নির্বাচনটা হচ্ছে 5 তারিখে, এই নির্বাচনটা কতটা সংবিধান সম্মত এবং কতটা আইন সিদ্ধ। এই বিতর্ক শুনতে শুনতে দর্শকরাও এখন সংবিধানের বহু ধারা মুখস্থ করে ফেলেছে। কিন্তু তারপরেও উল্লেখ করতে হয় যে যেহেতু বলছি এখানে, যে প্রথম বিষয় হলো যে আমাদের সংবিধানের
ফান্ডামেন্টাল বা মৌলিক স্পিরিট এবং নির্দেশনা হলো যে প্রত্যেকটা সংসদীয় আসনের ভোটারগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। 300টা আসনে এভাবে প্রত্যক্ষ ভোট দিয়ে, সরাসরি ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করবেন। সেই সরাসরি ভোটে নির্বাচিত 300 জন প্রতিনিধির সমন্বয়ে আমাদের জাতীয় সংসদ গঠিত হবে। কিন্তু আমরা দেখলাম যে অদ্ভুত এক মার প্যাচের মধ্য দিয়ে বা কারসাজির মধ্য দিয়ে 153 সিটে, যেটা মানে সরকার গঠনের জন্য যথেষ্ট, 151টা লাগে, 153 সিটে জনগণের কোনো ভোট ছাড়াই, প্রত্যক্ষ পরোক্ষ তো পরের কথা, কোনো ভোট ছাড়াই তারা এমপি হয়ে গেলেন। এরপরে 147 আসনে নির্বাচন হলো। 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়েই কিন্তু মূল সাংবিধানিক বিতর্কটা শুরু হয়েছে যে এই নির্বাচন আদৌ কোনো নির্বাচন কিনা। আমি একজন শ্রোতা হিসাবে গত 2 সপ্তাহ ধরে টেলিভিশনে অনুষ্ঠানে বা বিভিন্ন সভা সেমিনারে অনেক জ্ঞানী গুণী সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র সিটিজেন্স সবাইকে বলতে শুনেছি যে যেহেতু 153 আসনে এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেখানো হয়েছে, সে কারণে এটা আসলে আর কোনো নির্বাচনই না। এরকম একটা নির্বাচনী প্রক্রিয়া যেটাকে বিজ্ঞজনেরা নির্বাচন হিসাবেই স্বীকার করছেন না, সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে 5 তারিখে একটা ঘটনা ঘটে গেল যেটা বিতর্কে নতুন মাত্রা যোগ করলো যে সেখানে কত % ভোট গেছে, তারপরে প্রকাশ্যে পুরনো বিতর্ক না, আমি সে বলছি এই বিতর্কের মধ্যে এই সরকারের একটা পারঙ্গমতা হচ্ছে নতুন নতুন বিতর্কের উপাদান তৈরি করা। আমরা যারা আলোচনা করি আমাদের জন্য বিতর্কের নতুন নতুন উপাদান দেয়। যে এখন এই নতুন বিতর্কের উপাদানটা হলো যে সংবিধান অনুযায়ী নবম সংসদ 24 জানুয়ারি পর্যন্ত কার্যকর বা বহাল। সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী দেশে একটা সংসদ থাকবে। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী যে একটি সংসদ দুভাবে বিলুপ্ত হতে পারে, একটা হলো মেয়াদ শেষ হওয়ার পর আপনি অবসান হবে, আরেকটা হলো সংসদ ভেঙে দেওয়া। আমরা দেখলাম যে নবম সংসদের মেয়াদ এখনো আরো প্রায় 2 সপ্তাহ থাকা অবস্থায় সরকার 2 সপ্তাহেরও আগে দশম সংসদের সদস্যদের শপথ গ্রহণ করিয়েছে। সরকার না, তারা শপথ গ্রহণ করেছেন। তো তাহলে নবম সংসদ কোথায় গেল? এটা কি ভেঙে দেওয়া হলো না বিলুপ্ত হয়ে গেল? দুটার কোনোটাই কিন্তু হয়নি। বলছেন যে অটোমেটিক ভেঙে গেছে না, এখন এটা সংবিধানের ওই যে ডক্টর স্বাধীন মালিক গতকাল বলেছেন যে সংবিধানের এখন চিত্তাকর্ষক ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মানে ব্যক্তি বিশেষ মহল বিশেষকে খুশি করবার জন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সংবিধানে এখানে ব্যাখ্যার কিছু নেই। তো সংবিধান পরিষ্কার বলছে যে সংসদ দুভাবে বিলুপ্ত হবে, একটা হলো মেয়াদ অবসানের পর বিলুপ্ত হবে, আর একটা হচ্ছে ভেঙে দিতে হবে। দুটোর কোনোটাই কিন্তু হয়নি। এখন বলা হচ্ছে যে নবম সংসদ নাই। কিভাবে নাই? এটা মিসিং হয়ে গেছে, উধাও হয়ে গেছে বা হারিয়ে গেছে। এখন দশম সংসদের সদস্যরা শপথ নিয়েছেন। এখন শপথ নেওয়ার পরে এই সরকারের নবম সংসদের ভিত্তিতে যে সরকার ছিল সেই সরকারের মেয়াদ তো 24 জানুয়ারি পর্যন্ত। এখন আমরা দেখছি যে আগামীকাল সেই সরকার শপথ নিচ্ছে, সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিচ্ছে। এই নির্বাচন, দশম জাতীয় সংসদ এবং সেই সংসদের উপর ভিত্তি করে যে সরকারের 3টি বিষয় গুরুতরভাবে এখন সাংবিধানিক বিতর্কের মুখে। এটা সাংবিধানিক বৈধতা আছে কিনা, এটা সাংবিধানিক যথার্থতা আছে কিনা, সেই বিতর্ক অবসানের কোনো উদ্যোগ কিন্তু নাই। সরকারের তরফ থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বা জাতিকে জানাননি যে নবম সংসদ কোথায় গেল এবং দশম সংসদ কিসের ভিত্তিতে 2 সপ্তাহ আগে যাত্রা শুরু করছে। সংবিধানের সম্ভবত 148-এ সেখানে বলা হয়েছে যে আপনার কোন সদস্য শপথ গ্রহণ করা মাত্রই তার কার্যভার গ্রহণ করা হয়ে গেল। তার মানে এই সংসদ চালু হয়ে গেছে, দশম সংসদ। সুতরাং এই ব্যাখ্যাগুলো কে দেবে? এটা আমরা প্রশ্নগুলো তুলেই যেতে পারি, কিন্তু এটার কোনো জবাব বা ব্যাখ্যা কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা জানি না যে এইরকম একটা পরিস্থিতিতে একটা নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণের পর যেখানে দেশ আজকে প্রচন্ড ভাবে একটা সংঘাত মুখর, একটা অস্থির অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের জাতীয় জীবন, যেখানে প্রায় সকল নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা আজকে হুমকির মুখে, এখানে শিল্প বাণিজ্য কল কারখানা সমস্ত কিছু ধ্বংসের দ্বার প্রান্তে, এখানে পরিবহন ব্যবস্থা অচল, যোগাযোগ ব্যবস্থা অচল, প্রশাসন ঠিকমতো কাজ করছে না, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, কার্যত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে থেকে আবার অবরোধও দেওয়া হয়েছে। হ্যাঁ, এই অবরোধ কিন্তু মতি ভাই দেখুন, আপনি দেশের নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দলকে আপনি নির্বাচনের বাইরে রেখে আপনি মনে করছেন আপনি সমস্যার সমাধান করে ফেলছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই বলছেন যে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, যত কঠোর হতে হয় হবে। আমি জানি না যে নবম সংসদের প্রধান বিরোধী দলের সমর্থক কর্মী নেতা এরা তো লক্ষ লক্ষ কোটি কোটি, মানে যদি সর্বশেষ আপনার সংসদ নির্বাচনের হিসাব করি তবুও এটা মানে
কয়েক 3 কোটির উপরে ভোটার আছে তাদের। তো এইরকম একটা শক্তিকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে শুধুমাত্র কঠোর হওয়ার মধ্য দিয়ে দেশ স্বাভাবিক হয়ে যাবে, এটা আমি জানি না কিভাবে ভাবা যায়। আমার ভাবনায় অন্তত আসে না, হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। সরকার হয়তো কঠোর হবে, হয়তো দুদিনের জন্য পরিস্থিতি ভয়ে আতঙ্কে কেউ ঘরের সবাই গর্তে ঢুকে যাবে, ঘরে ঢুকে যাবে, পালিয়ে যাবে বা থেমে যাবে, কিন্তু তারা কি আলটিমেটলি এটা মেনে নেবে? আমি এই প্রশ্নটা এজন্য তুলছি যে আসলে সমস্যার সমাধান এইভাবে কখনো হতে পারে না। একজন সুস্থ মানুষ এভাবে চিন্তা করতে পারে না। কিভাবে হতে পারে? সমস্যার সমাধান আলোচনায় যাবেন না, তারপর নির্বাচনেও যাবেন না, তাহলে কি করে সম্ভব? এখন সে উদ্যোগটা কে নেবে? এটা নিতে তো হবে। নিশ্চয়ই যারা ক্ষমতাসীন তাদের দায় দায়িত্বটাই এখানে মুখ্য, প্রধান দায় দায়িত্ব। এখন সেটা আমি আপনি উদ্যোগ নিতে হবে না, আমি আলোচনা করলেও হবে না, বা বিরোধী দলের নেতৃত্ব বলেছেন যে এই সরকারকে আমি অবৈধ মনে করি, বৈধ মনে করি না, তার সত্ত্বেও তার সঙ্গে আমি আলোচনায় রাজি আছি। তো আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে মনে করি যে এরকম একটা পরিস্থিতিতে সরকারের তো উচিত একটা আলোচনায় যাওয়া, এখন আলোচনার উদ্যোগ নেওয়া বা আমাদেরকে নিষ্কৃতি দেওয়া নাগরিক হিসাবে। কারণ আমরা যদি এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এরকম রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা, অনিশ্চয়তা এবং প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে থাকি, তাহলে আলটিমেটলি এই দেশ এমনিতে তো এটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের চেয়ে অনেক পিছিয়ে আছে, এটা আরো এমন পিছিয়ে যাবে যে এই দেশ থেকে এমনিতে এখন ইতিমধ্যেই কিন্তু একটা কথা চালু আছে যে এই দেশের বড় বড় ব্যবসায়ীরা তাদের পুঁজির একটা সিংহভাগ ইতিমধ্যেই দেশের বাইরে নিয়ে চলে গেছেন, আর সেটা তো একটা আছে। তাছাড়া কলকারখানার উৎপাদন বন্ধ, পণ্য পরিবহন বন্ধ, আমদানি রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামগ্রিকভাবে আমরা অনেক পিছিয়ে যাব। শুধু পিছিয়েই যাব না, এটা সামনে এগোবার সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে যাবে। এই গোয়ার তুমি, এই যে একতরফা দৃষ্টিভঙ্গি, এটা আমাদেরকে মানে স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে ব্যর্থতার দিকেই ক্রমশ নিয়ে যাবে। এবং কোনো সন্দেহ নাই এক্ষেত্রে আজকের ক্ষমতাসীন যারা নবম সংসদে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছিলেন এবং তারা এখন বলছেন তারা দশম সংসদ নির্বাচন করে ফেলেছেন এবং তারা আবার ক্ষমতায় এসছেন, যেভাবেই আসুন না কেন এটার বৈধতা নিয়ে প্রশ্ন আছে, থাকবে। তা সত্ত্বেও এই সমস্যার সমাধানে মূল ভূমিকা তাদেরকেই নিতে হবে। আমি আপনার মানব জমিন পত্রিকায় দেখলাম যে এখানে যুক্তরাষ্ট্র সরকার বলেছে তারা দ্রুত এদেশে নির্বাচন চায়। দেখুন, আমরা হয়তো বিদেশিদের এই উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলোকে আমরা হয়তো, আমাদের সরকার হয়তো এখন পাত্তা দিচ্ছে না। এতে সরকারের বা দলের, ওই ক্ষমতাসীন দলের হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু দেশ হিসাবে, জাতি হিসাবে আমরা ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি পড়ব। সেটা যদি সরকার বা আজকের ক্ষমতাসীনরা উপলব্ধি করতে ব্যর্থ হয়। নিশ্চয়ই জানেন যে ব্রিটেনের খুব প্রভাবশালী পত্রিকা দি টেলিগ্রাফ, হ্যাঁ, এটা আমি আজকে দুপুরবেলায় রিপোর্টটা পড়েছি যে তারা ইতিমধ্যে দুটো প্রকল্পে অর্থায়ন করবে কিনা সেটা তারা করবে না বলে এরকম একটা আশঙ্কার কথা বলা হয়েছে। এবং এই প্রকল্প দুটো হলো জাতীয় সংসদ এবং গণতন্ত্র সংশ্লিষ্ট। গণতন্ত্র শক্তিশালীকরণ, সংসদীয় ব্যবস্থাকে আরো স্বচ্ছকরণ, শক্তিশালীকরণ, এ সম্পর্কিত দুটো প্রকল্প। এটা প্রায় 550 কোটি টাকার প্রকল্প। তারা প্রাথমিকভাবে এই দুটো প্রকল্পের তহবিল নিয়ে নেতিবাচক ভাবনার কথা জানিয়েছেন। তো এরকম তো ইঙ্গিত আছে যে এ ধরনের বিভিন্ন দেশ যারা আমাদের উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার, তারা এ ধরনের ভাবনা ভাববে। কারণ আপনি জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো তারা গণতন্ত্র এবং মানবাধিকারের প্রশ্নে খুবই কঠোর, কারণ এই বিষয়গুলি নিয়ে তাদের জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয়। বাংলাদেশকে আজকে এই দুটো জিনিস সবচাইতে বেশি নাজুক অবস্থা আছে, একটা হলো গণতন্ত্র আর একটা মানবাধিকার। এখানে মানবের আদৌ কোনো অধিকার আছে কিনা যদি সে ভিন্ন মতের মানুষ হয়, তাদেরকে মানুষ হিসাবেই গণ্য করা হয় না, মানবাধিকার তো অনেক পরের কথা। তো এই পরিস্থিতিতে এই উন্নয়ন অংশীদার দেশগুলো তারা কতদিন আমাদের সঙ্গে আর আমাদের এই উন্নয়ন প্রক্রিয়ার সহযোগিতা দিয়ে যাবে, এটা তো প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এইভাবে যেভাবে যাচ্ছে সেইভাবে কি এইভাবেই চলতে থাকবে কি? মোদি ভাই, এটা সাধারণ নাগরিকদের মধ্যে 99% মানুষ তো এটা চায় না। সবাই এই অবস্থা থেকে মুক্তি চায়, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়, একটা সুষ্ঠু স্বাভাবিক জীবন চায়। কিন্তু মহল বিশেষের বা ব্যক্তি বিশেষের আপনার গোয়ারতুমির কারণে এবং রাষ্ট্রযন্ত্রের সমস্ত অংশ তাদেরকে এখন এই মুহূর্তে নিরঙ্কুশ সহযোগিতা দিয়ে যাচ্ছে বা তাদের ইচ্ছা অনুযায়ী পারফর্ম করছে বলে তারা যদি মনে করে যে এই 99% জনগণের এই মুক্তির আকাঙ্ক্ষাকে তারা উপেক্ষা করবে, এটা খুব দীর্ঘদিন চলতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।